মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে দাঁড়ানো নিয়ে পুরানো হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। তৃণমূল মানছে না কেন্দ্রকে, আওয়ামী লীগে বিভেদ স্পষ্ট, দাবি বিএনপির। 3 বিদেশি ঠিকাদারের দ্বন্দ্বের গেঁড়াকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ নির্মাণ কাজ গড়িয়েছে আদালতে, রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। এবং ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশ, জিআই তালিকা থেকে টাঙ্গাইলের শাড়িকে বাদ দিতে নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ, সম্ভাব্য প্রায় 150 পণ্যের তালিকা উচ্চ আদালতে। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতা থেকে ছেড়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট কক্সবাজারে জরুরি অবতরণ করে। পরে কক্সবাজারেও শুরু হয় ঝড় বৃষ্টি। 3 ঘন্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় এই ফ্লাইটটি। ঝড়ো হাওয়ার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি, সে সঙ্গে বজ্রপাতও। এমন বৈরী আবহাওয়ার মধ্যে সন্ধ্যা 7:30টার দিকে কক্সবাজারে জরুরি অবতরণ করা ইউএস বাংলার ফ্লাইট 45 জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে কলকাতা থেকে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানটি। তবে বৈরী আবহাওয়ার কারণে কোনোভাবে চট্টগ্রাম বিমানবন্দর অবতরণ করতে পারেনি বিমানটি। প্রায় ঘণ্টাখানেক অবতরণের চেষ্টা করেও না পেরে বিকেল 4:30টার দিকে কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কক্সবাজারেও শুরু হয় ঝড়ো হাওয়া, তুমুল বৃষ্টির পাশাপাশি শুরু হয় বজ্রপাত, যা চলে টানা 2 ঘন্টার বেশি। এ সময় বিমানের মধ্যেই ছিলেন 4 কেবিন ক্রু সহ 49 জন। ATR 72600 বিমানটি রাত 8টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্সটির কর্তৃপক্ষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিলেন আবু বকর সিদ্দিক শ্যামল। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বেলা 12টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনে জয়ী এই প্রতিনিধির শপথের আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সাবেক চেয়ারম্যান পদত্যাগ করায় গেল 3রা এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী হন আবু বকর সিদ্দিক শ্যামল, যিনি এর আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, দলের শৃঙ্খলা না মানলে কঠোর শাস্তি পেতে হবে। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের। 17 মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আর 23 জুন দলের হীরক জয়ন্তী উদযাপন সামনে রেখে বৈঠকে বসেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্যরা। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, আলোচনা সভা, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সহ তৃণমূল পর্যায় পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে দলের হীরক জয়ন্তী আর দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলন সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দেওয়া, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণপত্র বিএনপি উপর। এ সময় সাংবাদিকদের প্রশ্নে আসে উপজেলা নির্বাচন প্রসঙ্গ। জবাবে দলীয় নির্দেশনা না মানলে কঠোর পরিণতির কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ভোটে দাঁড়ানো থেকে বিরত রাখতে দলের চেষ্টা অব্যাহত আছে। আমাদের যারাই পার্টি ডিসিপ্লিন ভঙ্গ করবে, সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা কতজন এমপিকে বাদ দিয়েছি, তারপরে 25 জন মিনিস্টার এই ক্যাবিনেট নিয়ে। আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনো, এটা এখনই হবে, নির্দিষ্ট একটা টাইমে হবে, তার সময় মতো
সেটা একটা উদাহরণ। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনোদিনই গণতন্ত্রে বিএনপির আগ্রহ ছিল না, বরং গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার কাজ শেখ হাসিনাই করেছেন। আর বিএনপি কি করেছে? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হয়েছে। তৃণমূল নেতারা মানছেন না কেন্দ্রীয় আদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে দলের গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের সাহেব, আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে, ওইটা আগে ভরুন, আর তারপরে বিএনপির কথা বলুন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে, এইটা তো টের পান প্রতি মুহূর্তে। যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। যুদ্ধ করে দেশ স্বাধীনই নয়, মৃত্যুর পরেও দুইজন অন্ধ মানুষের চোখের আলো হয়ে বেঁচে রইলেন জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস। ক্ষণজন্মা মানুষটির দান করা দুই চোখের কর্নিয়া গ্রহণ করেছেন দুই ব্যক্তি। গত 19 এপ্রিল সফল অস্ত্রোপচারের মাধ্যমে কর্নিয়ার প্রতিস্থাপনের পর দুজনেই এখন দেখতে পাচ্ছেন পৃথিবীর আলো। চিকিৎসকরা বলছেন, ধর্মীয় ও পারিবারিক কিছু প্রতিবন্ধকতার কারণে দেশে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত কর্নিয়ার প্রতিস্থাপন। রাশেদ বাপ্পির রিপোর্ট। মৃত্যুর মধ্য দিয়ে যাপিত জীবনের ইতি ঘটে সত্যি, কিন্তু চিরন্তন এই বাক্যটি আবার সবার ক্ষেত্রে সত্য নয়। কেউ কেউ মৃত্যুর পর বেঁচে থাকেন তার উদারতা আর মহত্বের মহিমায়। তেমনই এক মহান ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস। ইহকালের জীবনের পরিসমাপ্তি ঘটেছে গত 19 এপ্রিল, কিন্তু এখনও চোখের আলো নেভেনি শিবনারায়ণ দাসের। মৃত্যুর পর তার চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হয় রংপুরের মশিউর রহমান ও চাঁদপুরের আবুল কালামের চোখে। দুজনেই ধীরে ধীরে ফিরে পাচ্ছেন পৃথিবীর আলো। একজনের আপনারা জানেন জন্মগত রোগ ছিল, আরেকজন যিনি ছিল উনি ছোটবেলায় কর্নিয়ার আলসার হয়ে চোখটা সাদা হয়ে গিয়েছিল। কালেকশনটা করি আমরা শুধু কর্নিয়া, ট্রান্সপারেন্ট পার্ট অফ দ্য আই, সাথে কিছু সাদা অংশ, স্ক্লেরা। সময়ের ব্যবধান মাত্র প্রায় 20 দিন, কিন্তু পরিবর্তনটা অবিশ্বাস্য। স্বামীকে হারিয়েও যেন স্বামীর অস্তিত্ব অনুভব করতে পারছেন গীতশ্রী দাস। চিরতরে চোখ বুঝলেও বাবা শিবনারায়ণ যেন নিজ চোখেই দেখছেন সন্তান অর্ণবাদিত্য দাসকে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে আমার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, সেই দেহটা এমনি ধূলিসাৎ হয়ে যাওয়া চাইতে জনগণের কাজে, দেশের কাজে লাগুক। আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে তোমাকে কি দেশ দিয়েছে সেটা তুমি প্রশ্ন করো না, তুমি দেশকে কি দিতে পারবে। খুব বড় কোনো অস্ত্রোপচার নয়, মাত্র 10 মিনিট সময়ের মধ্যেই সম্ভব একজন মৃত ব্যক্তির দেহ থেকে কর্নিয়া গ্রহণ। হয় না অঙ্গের কোনো পরিবর্তনও। তবে কেন মানুষের আগ্রহ বাড়ছে না মহৎ এই কাজের প্রতি? নতুন পদ্ধতিতে শুধু কর্নিয়ার থেকে সারাউন্ডিং একটু স্ক্লেরা নিয়ে কর্নিয়াটা সংরক্ষণ করা হয়। আইবল কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, ডিফর্মিটি কিন্তু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং জিল্লুর রহমান সাহেব সহ ডাক্তার দীপুমণি অনেকেই মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছেন। ধর্মীয় ও পারিবারিক বেড়াজাল ভেঙে কর্নিয়া দান বাড়বে, আরও অনেকেই ফিরে পাবেন চোখের আলো, এমনটাই বিশ্বাস সচেতন মহলের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে আজ। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকালে রাজধানীর কালাচাঁদপুরে কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী। কার্ডধারী প্রত্যেকে 100 টাকা লিটারে সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 60 টাকায় কেজিতে সর্বোচ্চ 2 কেজি মসুর ডাল এবং 30 টাকা কেজিতে সর্বোচ্চ 1 কেজি চাল কিনতে পারবেন। শাড়ি নিয়ে ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশ। টাঙ্গাইলের শাড়িকে ভারতের জিআই তালিকা থেকে বাদ দিতে নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশের 64 জেলার সম্ভাব্য প্রায় 150 জিআই পণ্যের তালিকা উচ্চ আদালতে দাখিল করেছে শিল্প মন্ত্রণালয়। আইনি পদক্ষেপে টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মিলবে বলে আশা আইনজীবীদের।
ফেব্রুয়ারির শুরুর দিকে টাঙ্গাইলের শাড়িকে নিজস্ব ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারত। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের খামখেয়ালি এমন কাণ্ডে প্রতিবাদের ঝড় ওঠে। টাঙ্গাইলের শাড়ির উৎস পশ্চিমবঙ্গের বলে দাবি করায় বিব্রত হয় কলকাতার মানুষও। শত শত বছরের ঐতিহ্যের স্মারক টাঙ্গাইলের শাড়ির স্বীকৃতি হারানোর পর হুঁশ ফেরে বাংলাদেশের। অনেকটা তড়িঘড়ি করে দেয়া হয় ভৌগোলিক পণ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি। সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের জিআই পণ্যের তালিকা থেকে টাঙ্গাইলের শাড়ি বাদ দেওয়ার আইনি লড়াইয়ের। সোমবার শিল্প মন্ত্রণালয় উচ্চ আদালতকে জানায়, ভারতের সঙ্গে আইনি যুদ্ধের জন্য নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ। মাসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামের ফার্মটি মূলত 2 ধাপে আইনি পদক্ষেপ নেবে। ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেকটিফিকেশনের জন্য, বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি। এদিন দেশের সম্ভাব্য প্রায় 150 জিআই পণ্যের তালিকাও আদালতে দাখিল করে মন্ত্রণালয়। যেই পণ্যগুলো জিআই হিসেবে ইতিমধ্যে নিবন্ধিত হচ্ছে বা হওয়ার প্রক্রিয়া চলছে, সেই তালিকাটাও দেয়া হয়েছে। 2016 সালে জামদানি শাড়িকে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এরপর ইলিশ, চাপাই ও রাজশাহীর ক্ষীরসাপাত ও ফজলি আমসহ আরও 20টি পণ্যের জিআই স্বীকৃতি মেলে। বর্তমানে দেশে জিআই পণ্যের সংখ্যা 28টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অর্থ সংকটে চাহিদা মতো তেল সরবরাহ না থাকায় বন্ধ দেশের কয়েকটি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এতে গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার বিকেলে সচিবালয়ে তিনি বলেন, বন্ধ বিদ্যুৎ কেন্দ্র পর্যায়ক্রমে চালু করার ব্যবস্থা নিচ্ছে সরকার। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষ করে অয়েল বেস পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে চালু করতেছি। তেলের স্বল্পতা ছিল, আর্থিক স্বল্পতা ছিল, এই বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটা ভালো পরিস্থিতি আছি। আমার মনে হয় না যে কোথাও লোডশেড করে আরেক জায়গায় দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে না, তবে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় আমরা এখন আছি। আজকে যদি দেখেন 0 লোডশেড, আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে। কারণ যারা তেল আনার কথা, যেসব প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট মালিকরা, তারা তো আনতে পারছিলেন না, তারা দেরি করতেছিলেন, যার কারণে আমাদের প্রায় 1,500 মেগাওয়াটের মতো প্রথম দিকে ছিল, এটা কমে আসছে এখন 500, এখন একদম 0-র দিকে চলে আসছে। বা আশা করতেছি কোনো ভবিষ্যতে এটা ভালোর দিকে যাবে। ভারতে লোকসভা নির্বাচনের 3য় দফার ভোট গ্রহণ আজ। 12 রাজ্যের 94 লোকসভা আসনে হবে লড়াই। এই পর্বে সবার নজর থাকবে গুজরাটের গান্ধীনগরে অমিত শাহর দিকে। নরেন্দ্র মোদীর পর সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অধিকারী তিনি। এছাড়াও পশ্চিমবঙ্গের 4 আসনেও ভোট এদিন। উত্তর পূর্ব ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আর মাত্র কয়েক ঘন্টা পরেই ভারতের 3য় ধাপের ভোট গ্রহণ পর্ব। এই ধাপে 1352 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। তবে নজর থাকবে গুজরাটের গান্ধীনগর লোকসভার কেন্দ্রের দিকে। সেখানে লড়ছেন বিদায়ী এমপি, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের নরেন্দ্র মোদীর পর সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অধিকারী অমিত শাহ। 3য় পর্বের ভোটে মধ্যপ্রদেশ রাজ্যের বিদিশায় ভাগ্য পরীক্ষা হবে শিবরাজ চৌহানের মতো সাবেক মুখ্যমন্ত্রীরও। আছেন পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। বর্ষিয়ান বাম রাজনীতিক হিসেবে পরিচিত মুখ তিনি। নজর থাকবে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ধুবড়ী আসনের দিকেও। এনআরসি সিএ ইস্যুতে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়ছেন সেখানে এআইইউডিএফ নেতা ও গতবারের এমপি বদরুদ্দিন আজমল। আমাদের এখানে টোটাল 26 লাখ ভোট, 19 লাখ মুসলিম, 7 লাখ হিন্দু। 3য় দফার ভোটের মধ্য দিয়ে নির্বাচন কমিশন 284 লোকসভা আসনের ভোট গ্রহণ সম্পূর্ণ করবে। আর 4 দফায় বাকি থাকবে 259 আসন। ভোট বিশ্লেষকরা 3য় দফার ভোটে উত্তর পূর্ব রাজ্য আসামের 4 লোকসভার মধ্যে কোকরাঝড় ও ধুবড়ীর ভোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, আসাম, ভারত।
চলমান পরিবেশ বিপর্যয়ে বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় বলে মন্তব্য করেছেন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির রূপান্তর ও আমিরাতের কর নীতির সাম্প্রতিক নির্দেশনা শীর্ষক এক সেমিনারে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে উষ্ণতা বেড়েছে তাও জলবায়ু পরিবর্তনের কারণে। তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের কূটনৈতিক এবং প্রতিনিধিদের সামনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরা হয়। সেমিনারে উপস্থাপিত বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত আবু জাফর। মূল প্রবন্ধ পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। সভাপতিত্ব করেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। The kind presence of His Excellency Mr. As we examine the UAE tax framework, the chair of the event, Mr. BM Jamal, established last 2 years in the UAE. নিউ ইয়র্কে অটো শপের মাধ্যমে সেবা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন প্রবাসী এক বাংলাদেশি। গ্রাহক সন্তুষ্টিতে মাত্র 4 বছরেই হয়ে গেছেন $1 মিলিয়ন মালিক। স্বল্প খরচে ভালো সেবা পাওয়ার কথা জানান গ্রাহকরা। এই উদ্যোক্তা জানান, যুক্তরাষ্ট্রে গাড়ি টেকনিশিয়ান হিসেবে সুযোগ রয়েছে বিপুল কর্মসংস্থানের। সপ্তাহে আয়ের সুযোগ রয়েছে $2000। নিউ ইয়র্ক ঘুরে এসে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাস্তার দুপাশে সারি সারি গাড়ি দেখে যে কারো মনে হতেই পারে পার্কিং করে রাখা আছে গাড়িগুলো, কিন্তু বাস্তবে অপেক্ষমান মেরামতের জন্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটিতে কয়েক বছর ধরে বিডি অটো রিপেয়ার অ্যান্ড কলিশন নামে গাড়ি সার্ভিস পয়েন্ট করে তুলেছেন বাংলাদেশি যুবক আলমগীর হোসাইন। প্রয়োজন আর কম খরচে ভালো সার্ভিস দেয় মন কেড়েছেন গাড়ি ব্যবহারকারীদের। পার্টসের যে দাম বলে এক্স্যাক্টলি ওই দামই রাখেন এবং যে চার্জ করেন সেটাও রিজনেবল অ্যান্ড গুড প্রাইস। এর আগে আমি আরেক গাড়িতে কাজ করাইতাম গাড়ি, তো এখানের তুলনায় এখানে আমি মনে করি যে এই সার্ভিসের কোনো তুলনা হয় না। আমি এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমি এখানে গাড়ি নিয়ে আসি। মার্সিডিজ, টয়োটা, হোন্ডা থেকে টেসলা, অত্যাধুনিক বিভিন্ন ব্র্যান্ডের নিত্য নতুন মডেলের গাড়ি মেরামত ও রং পরিবর্তন করে নতুনত্ব নিয়ে আসা হয় কারখানাটিতে। তারা যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে এগেন আসে, আমরা আবার এগেন ওটি করে দেই। শুধু দক্ষতা নয়, স্বকীয়তা আর মননশীলতা থাকায় নিজের ক্যাশ কাউন্টার সাজিয়েছেন একটি গাড়ির অংশ দিয়ে। এই উদ্যোক্তা জানান, প্রতিটি গাড়ি মেরামত করেন নিজের ভেবেই। আর এ খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্র জুড়েই। যে কেউ এ পেশায় অভিজ্ঞতা অনুযায়ী সপ্তাহে আয় করতে পারেন $600 থেকে $2000। একটা গাড়ি যখন আমার এই শপের গেটটা ক্রস করে ভেতরে চলে আসে, আমি তখন মনে করি যখন চাবিটা হস্তান্তর করা হয় আমার কাছে, তখন এই গাড়িটা আমার। তখন আমি দেখি আমার গাড়িতে আমি কী করব। এই সেক্টরে কাজের সুযোগ সুবিধাও অনেক আছে এবং বাংলাদেশ থেকে এই লাইনে যদি আরেকটু ভালো করে শিখে আসা হয় তাহলে কাজের কোনো অভাব হবে না। প্রতিদিন এই অটো শপে 30 থেকে 35টি গাড়ি সার্ভিস দেয় 18 জন দক্ষ কর্মী। কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় নতুন কর্মসংস্থানের কথা জানান কর্তৃপক্ষ। সততা, কর্মদক্ষতা আর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত নিউ ইয়র্কে বাংলাদেশি এই মোটর ওয়ার্কশপটি, যা বিদেশের মাটিতেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউ ইয়র্ক থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পরিবেশ রক্ষায় আয়ারল্যান্ডে চালু হয়েছে ডিপোজিট রিটার্ন স্কিম নামে একটি প্রকল্প, যেখানে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা ইস্পাত থেকে তৈরি যে কোনো পানীয় বোতল ক্রয় করলে দিতে হয় বাড়তি টাকা, আর সে টাকা গ্রাহককে ফেরত দেওয়া হয় পাত্রটি অক্ষত অবস্থায় ফেরত দিলে। এমন প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে গড়ে প্রতিদিন প্রায় 5 মিলিয়ন পানীয় একক ব্যবহারের বোতলে খাওয়া হয়ে থাকে, যার অধিকাংশই 150 মিলি থেকে 3 লিটারের পাত্র। ব্যবহারের পরে বোতল যত্রতত্র ফেলে দেওয়ার সংখ্যাও কম নয়, আর এতে করে পরিবেশ হুমকির মুখে পড়ছে। এমন অবস্থায় আয়ারল্যান্ড সরকার এ থেকে পরিত্রাণ পেতে নিয়েছে দারুণ এক স্কিম, যার নাম ডিপোজিট রিটার্ন স্কিম। এই স্কিমে 150 মিলি থেকে 500 মিলি পর্যন্ত 15 সেন্ট ও 500 থেকে 3 লিটারের বেশি পাত্রের পানীয় ক্রয় করলে 25 সেন্ট পর্যন্ত দোকানে বাড়তি জমা দিতে হবে। রিটার্ন লোগো সহ যে সকল স্থানে পানীয় বিক্রি করে সে সকল দোকান বা নির্ধারিত দোকানগুলোতে ব্যবহার শেষে বোতলটি অক্ষত অবস্থায় ফেরত দিয়ে জমা দেওয়া অর্থ ফেরত নেওয়া যাবে। যে দোকান থেকে পানীয় ক্রয় করা হয়েছে সেখানেই ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
দেশটির সরকার জানিয়েছে এই স্কিমে ব্যাপকভাবে আবর্জনা হ্রাস পাবে ও পরিবেশের উন্নতি ঘটবে। রাস্তার ধারে, সমুদ্র সৈকত থেকে শুরু করে বিভিন্ন স্থানে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, ইস্পাত সৃষ্ট আবর্জনা থেকে মুক্ত হবে পরিবেশ। অন্যদিকে সিট ডাউন রেস্টুরেন্টে ক্রয়ে এসব পানীয়র জন্য ডিপোজিট ফি চার্জ করবে না, কারণ তারা নিজেরাই পানীয়ের পাত্র সংগ্রহ করে অর্থ ফেরত দিতে পারবে। পরিবেশ রক্ষায় এমন স্কিম অনেক গুরুত্বপূর্ণ, তাই সরকারের প্রশংসা এখানের বাংলাদেশিদের মুখেও। আয়ারল্যান্ড সরকার টার্গেট করেছেন তারা 2025 সাল নাগাদ প্রায় 77% প্লাস্টিকের বোতলকে রিসাইকেলের আওতায় নিয়ে আসবেন। ডিপোজিট রিটার্ন স্কিম নিঃসন্দেহে একটি বড় উদ্যোগ। আয়ারল্যান্ডের জনগণ সরকারের এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। বোতলের ক্যাপ সহ বা ছাড়া উভয়ই জমা দেওয়া যাবে। এই স্কিমে কাচের পাত্র ও দুগ্ধজাত পাত্র অন্তর্ভুক্ত নয়। ডিপোজিট রিটার্ন স্কিম ইউরোপের 15টি দেশ সহ বিশ্বের 40টিরও বেশি দেশে সফলভাবে কাজ করছে, যেখানে ইউরোপের দেশগুলোতে সংগ্রহের হার 92%। আগামী 1 জুন থেকে সব ধরনের পানীয় পাত্রে এমন স্কিমের আওতায় নিয়ে আসবে আইরিশ সরকার। বিশ্বে গড়ে প্রতিদিন এ জাতীয় পানীয় বোতলের ব্যবহার হয় 125 কোটিরও বেশি। এখনই এর নিয়ন্ত্রণ ও সঠিক বিন্যাস ঘটাতে না পারলে আগামী পরিবেশে নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। এই বিপর্যয় ঠেকাতে আয়ারল্যান্ড যে স্কিমটি চালু করেছে সেটি হতে পারে বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয়। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। শীত প্রধান সুইডেনে বসন্তের বার্তা নিয়ে সৌন্দর্য ছড়াচ্ছে চেরি ফুল। বছরের এই সময়টাতে রাজধানী স্টকহোমের সিটি সেন্টারে চেরি ফুলের বাগানকে কেন্দ্র করে উৎসবে মাতেন সুইডিশ ছাড়াও বিভিন্ন দেশ থেকে যাওয়া পর্যটকরা। সুইডেন থেকে চেরি ফুলের উৎসবের খবর জানাচ্ছেন শফিউল আলম। সুইডেন বেশিরভাগ সময় শীত আর বরফেই আচ্ছাদিত থাকে, তবে বসন্ত শুরুর এই সময়টাতে শীতের প্রকোপ কমতে থাকে। এই সময়ে মুগ্ধতা ছড়ায় ক্ষণিকের ফোঁটা সাদা গোলাপি চেরি ফুল, যা জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তে। সাধারণত সুইডেনে মার্চের শেষ এবং এপ্রিলের প্রথম দিকে স্বর্গীয় সৌন্দর্য নিয়ে আবির্ভাব ঘটে চেরি ফুলের, তবে এবছর কিছুটা দেরিতেই এসেছে ফুল। স্থানীয় সহ বিদেশি পর্যটকরা সারা বছর অপেক্ষায় থাকেন এই সময়টির জন্য। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেকেই আসেন, ছবি তোলেন এবং স্মরণীয় করে রাখেন ক্ষণিকের এই সুন্দর মুহূর্তটি। অনেক সুন্দর লাগছে, অনেক মনোরম দৃশ্য এখানে। আর আসলে সবসময় যে সুন্দর এখানে পাওয়া যায় না, সবসময় স্নো থাকে। সামারে আমরা অনেক এনজয় করছি। খুব সুন্দর চারিদিকে ফুল। এই ফুলগুলো প্রত্যেক বছরই এই সময় প্রচন্ড ক্রাউড থাকে, সবাই আসে দেখতে। আমরাও আসছি বরাবরের মতো, প্রতি বছর আসি। এখানে অনেক টুরিস্টরা আসেন এবং আমি রেকমেন্ড করি যে যারা সুইডেনে বেড়াতে আসবেন অবশ্যই এই জায়গাটাতে আসবেন। চেরি ফুলের এই উৎসবকে ঘিরে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরাও মেতেছেন উন্মাদনায়। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে জিম্বাবুয়ে ইউএসএ বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না, সাম্প্রতিক সময়ে সাকিবের করা এমন মন্তব্যের সঙ্গে একমত নন বিসিবি বস। তিনি বলেন, লিস্ট এ ক্রিকেটের বিবেচনা আর ক্লাবগুলো রাজি হবে না বলেই ডিপিএলের সুপার লিগ করা যায়নি টি20 ফরম্যাটে। তবে সাবেক টিম ডিরেক্টর সুজনের মতে জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো প্রস্তুতি সম্ভব যদি সাহসী হয় টিম ম্যানেজমেন্ট, যদিও সেখানেই গলদ দেখছেন তিনি। বিশ্বকাপ আসবে আর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গণমাধ্যমে আলোচনা হবে না, সেটা কি আর হয়? এবারও ব্যতিক্রম হয়নি। দল নিয়ে বিসিবির নানা নাটকীয়তার পর টিম লিস্ট চলে গেছে আইসিসিতে। সেখানে থাকা 15 জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও জনে জনে সবাই জানেন কারা সেই সৌভাগ্যবান। তবে সমস্যাটার সূত্রপাত জিম্বাবুয়ে সিরিজ শুরুর পর। লিটনের অফ ফর্ম চিন্তায় ফেলেছে ম্যানেজমেন্টকে, বিকল্প ভাবতে বসে গেছেন অনেকে। তবে বোর্ড প্রেসিডেন্ট এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে নারাজ, বরং তার অনুরোধ বিশ্ব আসরের আগে দল নিয়ে নয় কোনো নেতিবাচক আলোচনা। বিশ্বকাপ একদম সামনে, ঠিক আছে? এর আগে
আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না। তবে পাপন আলোচনা না চাইলে কি হবে? সাকিব আল হাসান আছেন না? বাংলাদেশের ক্রিকেটে আলোচনা সমালোচনা জন্ম দেওয়ার জন্য মিস্টার 75 একাই যথেষ্ট। সাকিবের মতে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে কোনো প্রস্তুতিই হবে না টাইগারদের। এর চেয়ে ডিপিএলটা টি-20 ফরম্যাটে হলে ভালো হতো, যদিও এটা মানতে রাজি নন বোর্ডের বড় কর্তা। শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো প্রস্তুতি সম্ভব বলে মনে করেন টাইগারদের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। তবে এর জন্য টিম ম্যানেজমেন্টকে গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে সাহসী হতে পরামর্শ দিলেন তিনি। নেক্সট ম্যাচ বাংলাদেশ টস জিতলে আমি অবশ্যই আশা করি তারা পজিটিভ ডিসিশন নেবে, ব্যাটিংয়ের ডিসিশন নেবে। লেটস সি যে আমরা কত করতে পারি এই জিম্বাবুয়ে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। সিরিজ জয় নিশ্চিতের মিশনে তৃতীয় টি-20তে মঙ্গলবার মাঠে নামছে টাইগাররা। এ ম্যাচেও কোনো পরীক্ষা নিরীক্ষা না করার ইঙ্গিত সহকারী কোচ নিক পোথাসের। তিনি জানান, শান্ত লিটনের অফ ফর্মে শঙ্কিত নয় দল। চট্টলায় ম্যাচ ডেতে আছে বৃষ্টির পূর্বাভাস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 3টায়। চট্টলায় তখনও আকাশ ভেঙে বৃষ্টি নামেনি। মধ্য দুপুরের তীব্র রোদে ঐচ্ছিক অনুশীলনে 4 টাইগার ক্রিকেটার তানজিম সাকিব, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব আর তানভীর ইসলাম, যে 4 জনের এখনো সুযোগ মেলেনি কোনো ম্যাচ খেলার। 15 সদস্যের স্কোয়াডে না থেকেও দলের সঙ্গে থাকা সৌম্য সরকারের ফিটনেসের অগ্রগতি দেখে বোঝাই যাচ্ছে ঢাকা পর্বেই ফিরছেন এই অলরাউন্ডার। তবে ঢাকা পর্যন্ত অপেক্ষা করতে চায় না টিম টাইগার। 2-0 ব্যবধানে লিড নেওয়া সিরিজ তারা নিশ্চিত করতে চায় তৃতীয় টি-20তেই। কিন্তু প্রথম 2 ম্যাচে বাংলাদেশের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। বিশ্বকাপের ঠিক আগে কোন কৌশলে খেলছে দল প্রশ্ন উঠেছে এমনও। তবে ওসব নিয়ে ভাবছে না টাইগার ম্যানেজমেন্ট, দৃষ্টি তাদের সিরিজ জয়। These games, as important as they are, they're all a rehearsal for the World Cup. You play an international series. The first goal of that series is to win the series. We experiment because you want us to experiment. Something goes wrong, and then you'll hammer us for experimenting. So you're never going to win. There's no due around like there was with the Sri Lanka series. So batting first, batting second, I don't think there'll be much difference. দীর্ঘ সময় ব্যাটের রান নেই লিটন দাসের। প্রশ্ন উঠেছে বিশ্বকাপ বহরে তার থাকা নিয়েও। তবে লিটনের পক্ষেই পোথাস ইঙ্গিত দিলেন টি-20 মহাযজ্ঞে থাকছেন এলকেডি, আগলে রাখছেন অফ ফর্মে থাকা অধিনায়ক শান্তকেও। Liton Das is a world-class cricketer. He's 1 innings away from having an unbelievable World Cup. What he does in the field for us, what he offers our group as a senior player, he does so much more than what you see. Like, he's playing fantastically well, but what's been the most impressive about him is how he's captained this group and how he's led this group. তবে প্রতিপক্ষ হিসেবে শুধুমাত্র জিম্বাবুয়ে নয়, বাংলাদেশকে লড়তে হচ্ছে বিরূপ আবহাওয়ার বিপক্ষেও। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে সাগরিকায় ম্যাচটিতে একাধিক দফা হানা দিতে পারে বৃষ্টি। মাহবুব রিমন, সময় সংবাদ। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।